এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, আমি পরিতোষ আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি। তাহলে বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য দুটি গল্প নিয়ে এসেছি, তাই সময় নষ্ট না করে আসুন আজকের প্রথম গল্প শুরু করি। কিছু ঘটনা শুধুমাত্র গল্প নয়, তারা এমনভাবে আপনার জীবনের সাথে জড়িয়ে যায় যে শেষ পর্যন্ত আপনাকে তাড়া করে বেড়ায়। কিন্তু কিছু জিনিস এমন হয় যা একেবারে দেখলে আর কখনো আপনাকে একা ফেলে যায় না। এই গল্পটিও ঠিক তেমনই। সেদিন রাতে আমি তাকে দেখছিলাম। সে যে মানুষ ছিল না, একজন নারী, লম্বা সরু গড়নের, এলোমেলো কালো চুল, মুখে এক অদ্ভুত অস্বাভাবিক হাসি। তার চোখ যা সাধারণ মানুষের চেয়েও অনেক বিকৃত। সে কে ছিল তা আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি। সেদিন আমি প্রতিদিনের মতোই বাড়ি থেকে অফিসের কাজে বাড়িতে ফিরছিলাম। তখন এক মঙ্গলবারের সন্ধ্যা, যখন আমার বন্ধু আনন্দের ফোন এলো। তার কণ্ঠ ছিল চরম উদ্বেগ, যেন সে অনুরোধ করছিল, ভাই, তুমি কি আমার জন্য একটা উপকার করতে পারবে? আসলে আমাকে একটা জরুরি কাজে এক জায়গায় যেতে হবে, আর আমাদের বাড়িতে বাচ্চাদের জন্য দেখাশোনার কেউ নেই। একজনকে দরকার, কেবল শুধুমাত্র এক রাতের জন্য। এই শহরে তুমিই একমাত্র যার উপর আমি ভরসা করতে পারি। আমি একটু ইতস্তত করছিলাম, কারণ আমার বিয়ে হয়নি আর বাচ্চাদের ব্যাপারে আমার তেমন কোনো অভিজ্ঞতাও ছিল না। কিন্তু আনন্দের কণ্ঠের উদ্বেগ আমাকে ভাবিয়ে তুলল, তাই আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম, ঠিক আছে, তবে আমি জানি না কিভাবে বাচ্চাদের সামলাতে হয়। আনন্দ বলল, সেটা কোনো সমস্যা নয়। আমার দুই বাচ্চাই খুব বুদ্ধিমান, তারা নিজেরাই নিজেদের দেখাশোনা করতে পারে, শুধু একটু খেয়াল রাখলেই চলবে। তার আশ্বাসে আমি একটু স্বস্তি পেলাম এবং তাকে কথা দিলাম যে আমি এটা সামলে নেব। আমি ভাবলাম, যাই হোক, মাত্র এক রাতের তো ব্যাপার। আমি সেই শহরে আমার চাকরির কারণেই থাকতাম, আর আনন্দ সম্প্রতি কিছু মাসের জন্য এখানে এসেছিল তার কাজের জন্য। আমি নিজেই তাকে ভাড়ার বাসা খুঁজে পেতে সাহায্য করেছিলাম। তবে গত 3 মাসে আমাদের আর দেখা হয়নি, আমার কাজের ব্যস্ততা আর তারও সময়ের অভাবের কারণে। পরদিন সকাল 10টা-11টার দিকে আমি আনন্দের বাড়িতে পৌঁছালাম। আনন্দ আমার আসার আগেই ব্যাগ গোছগাছ করে ফেলেছিল এবং তারা বেশ তাড়াহুড়ো করছিল। তাদের 2টি বাচ্চা ছিল। মেয়ের নাম অনিকা, যার বয়স ছিল 8, এবং ছেলে আরব, যার বয়স ছিল 5। তারা দুজন সোফায় বসে কার্টুন দেখছিল। আনন্দ তাড়াহুড়োর মধ্যেই আমাকে বাচ্চাদের রুটিন বুঝিয়ে দিল, জরুরি নম্বরগুলোর তালিকা আমার হাতে ধরিয়ে দিল। তারপর আমাকে বাচ্চাদের সঙ্গে একা রেখে বেরিয়ে গেল। তাদের কাজটা খুব জরুরি ছিল। যদি তারা না যেত তাহলে তাদের কোম্পানির লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যেত। তাদের চলে যাওয়ার পর গল্পটি সত্যিকারের ভয়ঙ্কর মোড় নিতে শুরু করলো। সব ঠিকঠাক ছিল। আমি 2 বাচ্চার সাথে কিছুক্ষণ গল্প করলাম এবং ভালোভাবে পরিচিত হয়ে গেলাম। অনিকা স্বভাবগতভাবে বেশ শান্ত ছিল, কিন্তু আরব ছিল এনার্জিতে ভরপুর। সে পুরো বাড়ির মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছিল এবং আমাকে হাজারো প্রশ্ন করছিল। আমরা বোর্ড গেম খেললাম, সিনেমা দেখলাম, কিন্তু সত্যি বলতে দুপুরের খাবারের সময় পর্যন্ত আমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বুঝতেই পারছিলাম না এখন কি করব। বাচ্চাদের সামলানো সত্যি খুব কঠিন কাজ। দুপুরের খাবারের পর আমি ওদের বললাম, আমি কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি, ততক্ষণ তোমরা টিভি দেখো। আমি সেখানেই বসে পড়লাম। সেটি ছিল একটি পুরনো রকিং চেয়ার। কিন্তু আরব আমাকে এক মুহূর্তেও শান্তিতে থাকতে দিল না। প্রতি 5 মিনিট পর পর ওর কিছু না কিছু লাগতো এবং সে সব সময় আমার কাছেই আসছিল। সন্ধ্যার দিকে আমি ভাবলাম, বাচ্চাদের বাইরে নিয়ে গেলে ওরা নিজেদের মতো খেলবে আর আমি একটু শান্তি পাবো। তাই আমি সন্ধ্যাবেলায় ওদের নিয়ে কাছের একটি গার্ডেনে গেলাম। খেলার জন্য জায়গাটা একদম পারফেক্ট ছিল। দুজনেই খুশি মনে এদিক ওদিক খেলছিল। আমি এক বেঞ্চে বসে ওদের উপর নজর রাখছিলাম। ঠিক তখনই আমার চোখ পড়ল আমার সামনের এক মহিলার দিকে। তার দৃষ্টি সরাসরি আমার দিকেই ছিল। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম সে আমাকে দেখছে না, তার চোখ ছিল আরবের দিকে। আরব যেখানে যাচ্ছিল সেই মহিলা ঠিক সেইখানেই
দাঁড়িয়ে থাকছিল। আমি জানতাম না তার উদ্দেশ্য কী ছিল, কিন্তু সে আমাকে মোটেও স্বাভাবিক লাগছিল না। তাই আমি আরবকে ডেকে কাছে নিয়ে এলাম। অনিকা ওর পিছন পিছন চলে এলো। আমি তাদের কিছু বললাম না, শুধু একটা বাহানা করে বললাম, চলো আমাদের এখনই বাড়ি ফিরতে হবে। অনিকার কোনো আপত্তি ছিল না, কিন্তু আরব আরও খেলতে চাচ্ছিল। আমি বললাম, আমার একটু জরুরি কাজ আছে বাবা, তাই এখনই যেতে হবে। আমি চারিপাশে তাকিয়ে দেখলাম, তখন ওই মহিলাকে আর কোথাও দেখা যাচ্ছিল না। সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল, আর অন্ধকার নামতে আর বেশি দেরি ছিল না। আমি আরবকে খাবারের লোভ দেখিয়ে কোনোভাবে রাজি করালাম। ঠিক যখন আমরা গার্ডেনের গেট পেরিয়ে বেরিয়ে আসছিলাম, তখন একজন আমাদের ডাকলো। আরব এবং অনিকা দুজনেই দাঁড়িয়ে গেল। আমি পিছনের দিকে তাকালাম, দেখি সেই মহিলা, সে একটি গাছের পিছনে লুকিয়ে আমাদের দেখছিল। সেই মুহূর্তে আমি শুধু তার একটি চোখ দেখতে পেলাম, যা আমাদের দিকেই স্থির ছিল। এক মুহূর্তের জন্য আমি হতবাক হয়ে গেলাম। আমি নার্ভাস হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? সে তার কাঁপতে থাকা হাত গাছের আড়াল থেকে সামনের দিকে বাড়ালো, যেন আমাদের ছুঁতে চাইছে। কিন্তু আমি তৎক্ষণাৎ আরবকে পিছনে টেনে নিলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনার কি দরকার? অনিকা মহিলার মুখের দিকে তাকিয়ে বলল, গরিব মনে হচ্ছে, কিছু চাইছে বোধহয়। অনিকার কথা শোনা মাত্রই সেই মহিলার মুখে এক অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল। সে হ্যাঁ বোঝাতে মাথা উপর নিচ করল। আমি তৎক্ষণাৎ আমার পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিলাম এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমি পিছনে ফিরে তাকালাম। সেই মহিলা তখনও সেখানে দাঁড়িয়েছিল। আমাদের চলে যেতে দেখেই সে টাকাগুলো ঘাসের উপর ছুঁড়ে ফেলে দিল। সত্যি খুব অদ্ভুত মহিলা ছিল সে। আমি বেশি কিছু না ভেবে অনিকা ও আরবকে নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরতে ফিরতে চারপাশে বেশ অন্ধকার নেমে এসেছিল। বাড়ি আসার সময় কিছুক্ষণ পর আরব খাওয়ার জন্য জেদ করল। আমি ভাবলাম পিৎজা অর্ডার করাটাই বেস্ট অপশন হবে। এতে ওদের পেটও ভরে যাবে আর রাতের খাবারের চিন্তাও করতে হবে না। আমি ফোন থেকে পিৎজা অর্ডার করলাম এবং মিথ্যে করে বললাম যে আমাকে কিছু কাজ করতে হবে। আমি ওদের সামনে কাজ করার অভিনয় করতে লাগলাম। 10 মিনিটের মতো কেটে গেল। হঠাৎ দরজার ঘণ্টা বাজল। আমি এত তাড়াতাড়ি পিৎজা আসার অপেক্ষা করিনি, কিন্তু বেল বাজতেই বাচ্চারা আনন্দে লাফিয়ে উঠল। আমি একটু অবাক হয়ে দরজার দিকে এগোলাম। বাইরের লাইট জ্বালিয়ে পিপহোল দিয়ে উঁকি মারলাম। বাইরে একজন মহিলার ছায়া দেখতে পেলাম। সে লাইটের একটু দূরে দাঁড়িয়েছিল, তাই আমি স্পষ্টভাবে দেখতে পারছিলাম না। শুধু তার একটা অবয়ব দেখা যাচ্ছিল। লম্বা এবং চিকন গড়নের ছিল সে। আমি ভাবলাম হয়তো পরিচিত কেউ হবে, তাই আমি আস্তে করে দরজাটা একটু খুললাম। দরজা খুলতেই সে হঠাৎ সামনে এগিয়ে এলো। ঠিক আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। সেই মহিলাটাই ছিল যাকে আমি গার্ডেনে দেখতে পেয়েছিলাম। তার লম্বা কালো চুল মুখের চারপাশে এলোমেলোভাবে পড়েছিল। গায়ে ছিল সেই ফাটা পুরনো পোশাক। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠেছিল। এভাবে আচমকা আমার বাড়িতে চলে আসা আমাকে বেশ অস্বস্তিতে ফেলে দিল। আমি শক্ত করে দরজাটা ধরে বললাম, এই তুমি কি চাও? তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এলে কেন? তার হাসিটা আরও বড় হতে লাগলো। তার হলুদ দাঁত বেরিয়ে এলো। সে তির্যক দৃষ্টিতে ঘরের ভেতর উকি দিয়ে একটা চাপা কর্কশ গলায় বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? আমি অবাক হয়ে গেলাম, কারণ কিছুক্ষণ আগেই আমি তাকে টাকা দিয়েছিলাম, যা সে ঘাসের উপর ফেলে দিয়েছিল। আমি ভাবলাম হয়তো সে টাকা নিতে চায়নি, বরং সত্যি কিছু খাবার চাইছিল। তাই আমি একটু ভাবলাম, তারপর চোখ সরিয়ে নিয়ে বললাম, বাড়িতে খাওয়ার মতো কিছু নেই, কিন্তু আমি পিৎজা অর্ডার করেছি, কিছুক্ষণ পরেই চলে আসবে। সত্যি বলতে বাড়িতে খাবার ছিল কিনা আমি নিজেও জানতাম না, কিন্তু আমার মুখ থেকে সেই কথাটা আপনি আপনি বেরিয়ে এলো। কিন্তু তখন সেই মহিলাটার দৃষ্টি আমার দিকে ছিল না। আমার কথার উপর তার কোনো মনোযোগই ছিল না। সে যে কোনোভাবে ঘরের ভিতর উকি দেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই আরব পিছন থেকে জিজ্ঞেস করলো, আঙ্কেল, পিৎজা এসেছে? সেই মুহূর্তেই সেই মহিলার দৃষ্টি আমার পিছনের দিকে চলে গেল। সে আরবকে দেখল। আরব মাটিতে বসে খেলনার সঙ্গে খেলছিল।
তার অদ্ভুত হাসিটা আরও চওড়া হয়ে গেল। সে তার সরু কাঁপতে থাকা আঙুল আরবের দিকে তুলে বলল, আমি ওকে খেতে চাই। তার কথা শুনে আমার শরীরের রক্ত যেন জমে গেল। আমি রাগের সুরে বললাম, তুমি কি বললে? সে চুপ রইল, শুধু একটু মাথা ঝুঁকিয়ে আরবের দিকেই তাকিয়ে থাকলো। তার আঙুলটা হাওয়ায় কাঁপছিল। আমি তৎক্ষণাৎ দরজাটা সজোরে বন্ধ করে দিলাম এবং ভেতর থেকে লক করে দিলাম। তার মুখ এতটাই ভয়ানক লাগছিল যে ভয়ে আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি বাচ্চাদের দিকে তাকালাম, তারা আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। অনিকার সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আঙ্কেল আঙ্কেল কে ছিল ও? আমি শান্ত থাকার চেষ্টা করে বললাম, কেউ না, ভুল ঠিকানায় চলে এসেছিল মনে হয়। তোমরা খেলা করো, আর শোনো, আমার অনুমতি ছাড়া কেউ দরজা খুলবে না, ঠিক আছে? আমার মনে তখনও ভয়ের ঝড় বয়ে যাচ্ছিল। আমি তাৎক্ষণিকভাবে ফোন বের করে পিৎজার অর্ডার স্ট্যাটাস চেক করলাম। এখনও 10 মিনিট লাগবে। আমি বাচ্চাদের এক নিরাপদ জায়গায় বসালাম। তারপর বাড়ির সব দরজা জানলা ঠিকঠাক লক করে দিলাম। কিছুক্ষণ পর পিৎজা এসে গেল। পিৎজা নিতে গিয়ে আমি চারপাশে তাকালাম। সেই মহিলা কোথাও দেখা গেল না। আমরা পিৎজা নিয়ে একটু শান্ত হলাম। রাত তখন প্রায় মাঝরাত। বাইরে সব কিছু নিস্তব্ধ ছিল, কিন্তু আমার মাথা থেকে সেই মহিলার ভাবনা যাচ্ছিল না। আমি বাচ্চাদের তাদের রুমে শুইয়ে দিলাম। নিজেকে বোঝাতে লাগলাম, ও নিশ্চয়ই কোনো উন্মাদ মহিলা যে এখন আর এখানে নেই। বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর আমি নিচে লিভিং রুমে চলে এলাম। সব লাইট বন্ধ করে সোফাতে বসে আরামে টিভি দেখতে লাগলাম। তখন রাত প্রায় 12:30। আমি একটার পর একটা চ্যানেল পাল্টে যাচ্ছিলাম, কিন্তু কিছুই ভালো লাগছিল না। ঠিক তখনই আমি কোথাও থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম। একটা চিরচিরে আওয়াজ, যেন কেউ নখ দিয়ে জানলার কাঁচ আঁচড়ে দিচ্ছে। আমি দ্রুত টিভি মিউট করলাম আর শব্দটা মন দিয়ে শুনলাম। শব্দটা লিভিং রুমের কোনো জানলা থেকে আসছিল। আমার হাত ঠান্ডা ঘামে ভিজে গেল। আমি ধীরে ধীরে লিভিং রুমের শেষ জানলার দিকে এগোতে লাগলাম। রকিং চেয়ারের পিছনের পর্দাগুলো বন্ধ ছিল, কিন্তু বাইরের থেকে আসা আলোয় আমি পর্দার পিছনে একটা ছায়াকে নড়তে দেখলাম। কাঁপতে থাকা হাতে আমি পকেট থেকে মোবাইল বের করলাম এবং টর্চ চালু করলাম। ধীরে ধীরে জানলার কাছে গিয়ে আমি হঠাৎ পর্দা টেনে দেখলাম সে ওইখানে ছিল, হুবহু সেই মহিলা। তার মুখ জানলার কাছের সাথে লেগেছিল। তার চোখ দুটো ছিল বড় এবং স্থির। মুখে ছিল এক ভয়ানক হাসি যা অস্বাভাবিকভাবে ছড়িয়ে গিয়েছিল। সে একবারও চোখের পলক ফেলছিল না। তার বড় বড় চোখে সে আমায় এক দৃষ্টিতে চেয়েছিল। তার সেই ভয়ানক মুখ দেখে আমার শরীরের রক্ত যেন জমে গেল। তার নিঃশ্বাসের ধোঁয়া জানলার কাছে জমে যাচ্ছিল। আমি আতঙ্কে পিছিয়ে আসতে লাগলাম। হঠাৎ টেবিলে ধাক্কা লেগে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম এবং আমার হাত থেকে মোবাইল ছিটকে পড়ল। আমি কোনোভাবে নিজেকে সামলে মোবাইল তুললাম। তারপর তড়িঘড়ি জানলার দিকে তাকালাম। সে কিন্তু সেখানে ছিল না। পর্দার পিছনে থাকা সেই ছায়া হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি আতঙ্কিত হয়ে জানলার পর্দা এক ঝটকায় টেনে দিলাম। তারপর সোজা ছুটে গেলাম বাচ্চাদের ঘরের দিকে। বাচ্চাদের ঘুম ভাঙবে বলে আলো জ্বালালাম না, শুধু মোবাইলের টর্চ জ্বালিয়ে পুরো ঘর খুঁটিয়ে দেখলাম। কোথাও কিছুই ছিল না। আমি ঘাবড়ে গিয়ে সোজা মেঝেতে বসে পড়লাম। তারপর ঠিক করলাম বাচ্চাদের ঘরেই থেকে যাব। আমি তাদের বিছানার পাশে মাটিতে শুয়ে পড়লাম। কি জানি কি আমাদের পিছনে লেগেছে, বুঝতে পারছিলাম না সে আসলে কি চায়। রাতভর আমার চোখের পাতা একটুও এক হয়নি। অনেকক্ষণ পর কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। অনেকে এসে আমায় ঘুম থেকে ডাকলো। মনে হলো যেন মাঝরাতেই আমাকে জাগিয়ে দিল, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 10টা বাজে। কিভাবে 4-5 ঘন্টা কেটে গেল কিছুই বুঝলাম না। তবু আমি ঠিক করলাম যে অনিকাকে কিছুই বলবো না। আমি উঠে গিয়ে মুখ হাত ধুয়ে নিলাম। তারপর বাচ্চাদের জন্য নাস্তা বানাতে লাগলাম। কিন্তু নাস্তা বানানোর সময়ও আমি বারবার জানলার দিকে তাকাচ্ছিলাম। বাইরে আসা প্রতিটি শব্দ শুনছিলাম, যেন আবার সে এসে হাজির না হয়।
অবশেষে দুপুরের দিকে আনন্দ ও সারা ফিরে এলো। তারা এসে জানালো আবার অফিসের জরুরি কাজে যেতে হবে, ওদের অন্য শহরে যেতে হবে। তাই তারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং বাচ্চাদের নিয়ে তড়িঘড়ি বেরিয়ে পড়ল। আনন্দ যখন এমনটা বলল, আমি আগের রাতের ঘটনার কিছুই জানালাম না তাদের। ভাবলাম যেহেতু ওরা এখান থেকে চলে যাচ্ছে, অকারণে ভয় দেখিয়ে লাভ নেই। আমি ওদের ব্যাগ গুছিয়ে দিতে সাহায্য করলাম। ওরা ঘণ্টাখানেকের মধ্যে কোম্পানির গাড়িতে উঠে চলে গেল। যাওয়ার আগে আনন্দ আমাকে ওর বাড়ির চাবি দিয়ে বলল, কয়েকদিন ধরে একটু নজর রেখো। আমি চাবি নিয়ে ওদের বিদায় জানিয়ে নিজের বাড়ি ফিরে এলাম। সেই মুহূর্তে আমার এতটাই ঘুম পেয়েছিল যে আমি সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন বাইরের অন্ধকার নেমে এসেছে। রাত 9টা বাজতে আর 5-10 মিনিট বাকি ছিল। উঠেই আমি চারপাশে নিজের মোবাইল খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কিচ্ছু পেলাম না। আমি মনে করার চেষ্টা করলাম মোবাইল কোথায় রেখেছিলাম, কিন্তু কিছুতেই মনে পড়ল না। আমি তো বাড়িতে ঢুকেই সোজা নিজের ঘরে গিয়ে ঘুমাচ্ছিলাম, সুতরাং মোবাইল অন্য কোথাও রাখার প্রশ্নই ওঠে না। এর মানে একটাই, হয় আমি মোবাইল হারিয়ে ফেলেছি, না হলে আনন্দের বাড়িতেই ফেলে এসেছি। এদিকে প্রচণ্ড খিদেও পেয়েছে, তাই ভাবলাম যেহেতু বাইরের খাবার খেতে যাবই, তারপর গিয়েই মোবাইলটা খুঁজে আনব। বাড়ি থেকে বেরিয়ে আমি প্রথমেই লোকাল ফোন করে নিজের মোবাইলটাকে কল দিলাম। রিং বেজেই চলেছে, মানে মোবাইল নিশ্চয়ই আনন্দের বাড়িতেই আছে। আমি তাড়াতাড়ি করে কিছু খেয়ে নিলাম, তারপর ওর বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু ওখানে পৌঁছতেই আমার মনের মধ্যে একটু অদ্ভুত আতঙ্ক কাজ করতে লাগলো। বাড়ির সব লাইট বন্ধ ছিল, চারপাশে ঘন অন্ধকার। অজান্তে আমি চারিপাশে তাকাতে লাগলাম। মনে হতে লাগলো সে কি আবারও আমার পিছনে আছে। আমি দ্রুত চাবি বের করে তালা খুললাম, তারপর ভিতরে ঢুকেই মেইন সুইচ চালু করলাম। বাড়ির সব লাইট জ্বলে উঠল। আমি বাচ্চাদের ঘর ও লিভিং রুমে মোবাইল খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তারপর মনে হলো বাচ্চাদের নাস্তা বানানোর সময় হয়তো আমি মোবাইল রান্নাঘরে রেখে গিয়েছিলাম। আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোতে লাগলাম। ঠিক তখনই আমার চোখ পড়ল ঘরের এক কোণে। সেখানে কেউ একজন লুকিয়ে উকি মারছিল। সে লিভিং রুমের এক কোণের রকিং চেয়ারে বসেছিল, গলা কাত করে নিঃশব্দে আমায় এক দৃষ্টিতে দেখছিল। তার চোখ ছিল বড় বড়, নির্বিকার, কোনো নড়াচড়া ছিল না। চুলগুলো এলোমেলো হয়ে পিছন থেকে ঝুলছিল। মুখের সেই ভয়ানক হাসি এখনও অক্ষত ছিল। আমি আতঙ্কে জিজ্ঞেস করলাম, তুমি তুমি এখানে কিভাবে ঢুকলে? কিন্তু সে কোনো উত্তর দিল না। সে কোনো শব্দও করল না, কোনো নড়াচড়াও করল না, এমনকি কোনো উত্তরও দিল না। ঠিক তখনই আমার চোখ পড়ল বাড়ির দরজাটা পুরোপুরি খোলা, কিন্তু দরজার সামনে আর আমার দরজার মাঝে সে দাঁড়িয়েছিল। পরবর্তী মুহূর্তেই সে হঠাৎ হাত পা মাটিতে আছড়ে দিয়ে একটা জন্তুর মতো বিকট গতিতে আমার দিকে তেড়ে এলো। তার সেই ভয়ঙ্কর রূপ দেখে আমার রক্ত পুরো হিম হয়ে গেল। আমি যতটা শক্তি ছিল তত জোরে মোবাইল তুলে নিয়ে দৌড় দিলাম। সে আমাকে ধরে ফেলার চেষ্টা করলো, কিন্তু আমি দ্রুত পাশের ঘরের দিকে ছুটে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। দরজা বন্ধ হতেই বাইরে সব কিছু একেবারে নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ করে পুরো বাড়ির লাইট নিভে গেল এবং আমি বুঝতে পারলাম আমি আটকা পড়ে গেছি। আমার শ্বাস দ্রুত চলছিল, বুক টিপ টিপ করছিল, হাত পা ভয়ে কাঁপছিল। আমার শরীর দিয়ে ঘাম ঝরছিল টপ টপ করে। খুটখুটে অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ দরজার কাছে এসে ঠেস দিয়ে একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু আশেপাশে কোনো শব্দ নেই। আমি আস্তে আস্তে মোবাইলের টর্চ জ্বালালাম এবং ওখান থেকে বের হওয়ার পথ খুঁজতে লাগলাম, কিন্তু মোবাইলের ব্যাটারি প্রায় শেষ হয়ে আসছিল। এটা ছিল একটা স্টোর রুম, যেখান থেকে বের হওয়ার কোনো জানালা বা দরজা ছিল না। শুধু পেছনে একটা দেওয়ালে হাওয়া চলাচলের জন্য একটা ছোট্ট ফুটো ছিল, কিন্তু সেটা এত উঁচু আর এত ছোট ছিল যে ওখান দিয়ে বের হওয়া অসম্ভব মনে হচ্ছিল। আমি এখন সম্পূর্ণ আতঙ্কিত হয়ে পড়লাম। কে এই মহিলা? কেন সে আমার পিছনে লেগেছে? এ কি সত্যি কোনো আত্মা, কোনো ডাইনি? সে কি চায়? এখন আমার সামনে একটাই পথ খোলা ছিল। আমি যেই দরজা দিয়ে এই ঘরে ঢুকেছিলাম, আমাকে সেখান দিয়েই বের হতে হবে। কিন্তু আমি কি সেটা পারবো? আমি কিছু খুঁজতে লাগলাম, এমন কিছু
যা ভারী হবে, ধারালো হবে। ধারালো না হোক, অন্তত এমন কিছু যা দিয়ে আমি সামনে দাঁড়িয়ে থাকা অশরীরী সত্তাকে আঘাত করতে পারি। ঠিক তখনই বাইরে থেকে খটখট শব্দ শোনা গেল। আমি কয়েক সেকেন্ডের জন্য থেমে শব্দটা ভালো করে শুনতে লাগলাম। তারপর আবার নিজের বাঁচার উপায় খুঁজতে সেই ঘরের ভাঙাচোরা জিনিসের মাঝে কিছু খোঁজার চেষ্টা করলাম। আমি একটা কাঠের টুকরো তুলতে নিচু হলাম। ঠিক তখনই মনে হলো কেউ আমাকে আবার দেখছে। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। সে আবার ছিল স্টোর রুমের পিছনের দেওয়ালের ফুটোর ঠিক নিচে, দেওয়ালের সাথে ঠেসে দিয়ে বসেছিল। তার মাথা কেমন জানি বাঁকানো ছিল, মুখে সেই একই বিকৃতি হাসি, সোজা তাকিয়ে থাকা তার চোখ, বড় বড় ভয়ঙ্কর চোখ। এবার আমি প্রথমবার তার হাসির শব্দ শুনলাম, ভয়ানক, বীভৎস, শরীর শিহরিত করে দেওয়া হাসি। সেই শব্দ শোনা মাত্র আমার শরীর আবার শিউরে উঠল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমি আতঙ্কিত হয়ে ভাবছিলাম, দরজা বন্ধ হওয়ার পরও সে এখানে কিভাবে এলো। ঠিক তখনই মোবাইলের টর্চ নিভে গেল। চারিদিকে অন্ধকার। আমি কিছু না ভেবেই দরজার দিকে লাফ দিয়ে দৌড় দিলাম। দরজা খুলতে গিয়ে মনে হলো সেই দ্রুত অন্ধকার আমার দিকে এগিয়ে আসছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে সজোরে দরজা ঠেলে দিলাম। তারপর দৌড়াতে লাগলাম। আমি দৌড়াচ্ছি, আমার কানে যেন তার নিঃশ্বাসের গরম বাতাস লাগছিল। কিন্তু আমি বেঁচে গেলাম। আমি ঘরের বাইরে বের হতে পেরেছিলাম। তখনই শেষবারের মতো আমি পিছন ফিরে তাকালাম। আমি দেখলাম সেই রকিং চেয়ার, সে ওইখানেই বসেছিল। চেয়ার সামনে পিছনে দুলছিল অন্ধকারে, সেই বিকৃত হাসি নিয়ে, সেই অশরীরী চাহনি নিয়ে, সেই ভয়ঙ্কর মুখ নিয়ে। আমি সৌভাগ্যবান ছিলাম যে সেদিন আমি বেঁচে ফিরেছিলাম। কিন্তু তারপর আমি আর কখনোই সেই বাড়িতে ফিরে যাইনি। বরং আমার বন্ধুকেও বলেছিলাম যত দ্রুত সম্ভব সেই বাড়িটি ছেড়ে দিতে। কিন্তু একটাই সমস্যা, সেই আতঙ্ক এখনও আমাকে তাড়া করে বেড়ায়। আজও যখন আমি একা থাকি, তখন মাঝে মাঝে মনে হয় আমি সেই ভয়ঙ্কর হাসিটা শুনতে পাই। মনে হয় সে আজও আমার আশেপাশে কোথাও আছে, অন্ধকারের মাঝে, এবং আমাকে দেখছে। এই সব কিছুর শুরুটা তো খুব সাধারণ ছিল, তাই না? একজন ক্ষুধার্ত মহিলা যে আমার কাছে খাবার চেয়েছিল, কিন্তু যখন সে বলল আমাকে খাবারের বদলে আরফ চাই, সেই মুহূর্ত থেকে সব কিছু বদলে গেল। তার অস্বস্তি কেবল সেই বাড়ির ভেতর সীমাবদ্ধ ছিল না, সে ছিল প্রতিটি কোণায়, প্রতিটি অন্ধকারের মধ্যে। শুধু একটা প্রশ্ন, যার উত্তর আমি আজও খুঁজে পাইনি। যদি সে মানুষ না হয়, তাহলে সে আসলে কি? তো শ্রোতা বন্ধুরা, এটা ছিল আজকের এই প্রথম গল্প। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি থেকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।